কথা নাই, যে কোনো মানুষ দেখতে পারে, যে কোনো মানুষেরই একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো যার হয় সেই বুঝে জিনিসটা কতটা ভয়ের। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম মোহাম্মদ মাহির আহমেদ সাইদ। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই। ঘটনাটি এখন থেকে প্রায় 15 বছর আগে ঘটেছিল। তখন উনি ক্লাস 4-এ পড়তেন। আমাদের দেশে স্কুল যেই সময়টাতে ছুটি থাকে, বিশেষ করে এরকম কয়েকটা সময় থাকে, গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায়, শীতকালীন ছুটি পাওয়া যায়। তো এরকম গ্রীষ্মকালীন ছুটিতে উনি 7 দিন থেকেছিলেন নানার বাড়িতে। এরপর উনি নিজের বাড়িতে আসেন। আসার পর উনি আরো খুশি হন, কারণ ওনার মেজো ফুপু তখন ওনাদের বাড়িতে বেড়াতে এসেছেন। ওনার মেজো ফুপু ওনাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন। উনিও মেজো ফুপুকে খুব ভালোবাসেন। উনি যখন আসলেন তখন দেখলেন যে মেজো ফুপু অন্যান্য সময় তাকে দেখে, অর্থাৎ এই সাইদ ভাইকে দেখে যেরকম খুশি হয়, আবেগ আপ্লুত হয়ে যায়, জড়িয়ে ধরে, এবার মনে হলো কেন যেন এতটা ভালোবাসা উনি দেখালেন না। ওনার চেহারাটা বেশ মলিন, ওনার মুখে অতটা আনন্দ এখন নেই যেরকমটা আনন্দ উনি পূর্বে বিভিন্ন সময় দেখেছিলেন। কিছুটা উনি হোঁচট খেয়েছিলেন যে ফুপু আগের মতো কি আমাকে আদর করে না। তবে পরবর্তীতে বিষয়টা উনি আর মাথায় রাখেন নাই, ভুলেই যান। মনে হলো যে ফুপু অসুস্থ, এই কারণেই হয়তো এরকম করে নাই, এরকমটাই উনি চিন্তা করেছেন। ফুপুর সাথে রাতের বেলা ঘুমানোটা এটা ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই ফুপুর সাথে রাত্রে ঘুমাতেন। তখন ক্লাস 4-এ উঠেছেন, খুব তো বেশি বড়ও না। উনি ফুপুর সাথে রাতের বেলা ঘুমাবেন, কিন্তু কেন জানি এই সাইদ ভাইয়ের মা বাবা এই জিনিসটা মেনে নিচ্ছেন না। ওই সময় সাইদ ভাইকে বোঝাচ্ছেন, বাবা ফুপু অসুস্থ, ফুপুর শরীরটা ভালো না, ওনাকে একা একা থাকতে দাও, তুমি আমাদের সাথে আসো। কিন্তু এই সাইদ ভাই তো নাছরবান্ধা, উনি তো পূর্বের যে অভ্যাস, এই অভ্যাস উনি ধরে রাখবেন এরকমই চিন্তা করেছেন। আর ফুপু এতদিন পর আসছেন, তার সাথে দেখা, ফুপুকে তো উনি ছাড়বেন না। ওনার মা বাবা অনেক চেষ্টার পরও যখন এই সাইদ ভাইকে নিতে পারলেন না, কি আর করা, রেখে দিলেন। তবে দুজনের কপালেই চিন্তার ভাঁজ পড়েছিল, যেটা কিন্তু সাইদ ভাই ওই বয়সেই বুঝতে পেরেছিলেন। কিন্তু কেন এমনটা হলো এটা বুঝতে পারেন নাই। ছোট মানুষ, এসব বিষয়ের খুব একটা পাত্তা দেন নাই। যাই হোক, ফুপুর সাথে গল্প গুজব করে ঘুমিয়ে গেছেন। রাত কয়টা বাজে ওনার ঠিক মনে নাই, আনুমানিক রাত 2টোর মতো হবে। ওনার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। মনে হলো খাটের উপর ঝাঁকুনি হচ্ছে আর কর্কশ কিছু আওয়াজ শোনা যাচ্ছে। উনি তড়িঘড়ি করে উঠে বসলেন। ঘরে ডিম লাইটের আলো ছিল, ওই আলোটা মোটামুটি ভালোই স্পষ্ট ছিল। ওই আলোয় সাইদ ভাই স্পষ্ট দেখতে পারলেন যে ফুপু খাটের উপর বসে আছে, চুলগুলো এলোমেলো, আর ফিস ফিস শব্দ করে কি যেন বলছে। আর পুরো রুমটা কাঁচা মাছের দুর্গন্ধে ভরে গেছে একদম। উনি এটা দেখে জোরে জোরে ওনার আব্বু আম্মুকে ডাকাডাকি শুরু করছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার আব্বু আম্মু চলে আসলো। দরজাটা ভেতর থেকে কিন্তু বন্ধ ছিল না, খোলাই ছিল ভেতর থেকে, যার কারণে সহজেই চলে আসতে পারলেন। এরপর ওনার আব্বু আম্মু এসে রুমের লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর এই সাইদ ভাই যেটা দেখতে পারলেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে ফুপু চুল এলোমেলো করে দিয়ে বসে আছে, তার চোখগুলো রক্তের মতো লাল, আর চোখগুলো এত বড় বড় করে উনি তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই চোখ দুটো, চোখের যে কোটর, এই কোটর থেকে বেরিয়ে আসবে। এত বড় করে তাকিয়ে আছেন, এত ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। সাইদ ভাইয়ের আব্বু এসেই ফুপুর পাশ থেকে এক হ্যাচকা টান দিয়ে সাইদ ভাইকে সরিয়ে নেন। সাইদ ভাইয়ের আব্বু বললেন যে ভয় পেও না বাবা, তোমার ফুপুর কিছু সমস্যা আছে, এই জন্যই উনি অসুস্থ, এই জন্য আমাদের বাসায় আসছেন ট্রিটমেন্টের জন্য, আর এই কারণেই তোমাকে ঘুমোতে নিষেধ করেছিলাম, তুমি আসো, কোনো সমস্যা নেই। সাইদ ভাইকে তো সরিয়ে দিলেন। এরপর সাইদ ভাইয়ের আব্বু অন্যান্য যারা পুরুষ সদস্য ছিলেন তাদেরকে ডাকলেন, তারাও আসলো।
তারা আসার পরও একই দৃশ্য দেখলো যে একই রকম ভাবে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সকলের দিকে তাকিয়ে আছে ফুপু, আর বিড়বিড় করে কি যেন পড়ছে, মাঝে মাঝে উদ্ভট রকমের অঙ্গভঙ্গিও করছে। সাইদ ভাই পরে জানতে পারলেন এই সমস্যাটা নাকি আরো 2 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। আশেপাশে যে সমস্ত কবিরা ছিল তারা ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। মূলত ভালো চিকিৎসার জন্যই ফুপু এই বাড়িতে এসেছেন 4 দিন ধরে। উনি তো নানার বাড়িতে ছিলেন, যার কারণে উনি বুঝতে পারেন নাই। এদিকে সাইদ ভাই ভয় পেতে পারেন, উনি ছোট মানুষ ছিলেন, তাই ওনাকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যাই হোক, ওই রাত্রে এখন দাদা চাচা যারা আসছেন, এখন কি করবেন এত রাতের বেলা? এত রাতের বেলা কবিরাজ কোথায় পাবেন? রাত তখন 2টোরও বেশি বাজে। সারা রাত তো এইভাবেই কাটাতে হবে, এই চিন্তা করছেন। এর ভিতরে ঘটে যায় আরেকটা ব্যাপার, সেটা হলো যখনই সাইদ ভাইয়ের দাদা ফুপুর সামনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেছেন, তখনই ফুপু অকথ্য ভাষায় দাদা সহ সবাইকে গালিগালাজ শুরু করেছেন। আয়াতুল কুরসি পাঠ করতে গেলে ফুপু দাদার গলা টিপে ধরতে আসে। এসব দেখে সাইদ ভাই তো ভয়ে অজ্ঞান হবার উপক্রম। এভাবে আরো অনেকক্ষণ চলতে থাকে। ফজর আজানের পর ফুপু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওই রাত্রে কেউই 2 চোখের পাতা এক করতে পারেনি, কারোরই ঘুম হয় না গেল। পরের দিন সকালবেলা সাইদ ভাইয়ের দাদা ভালো একজন কবিরাজের উদ্দেশ্যে রওনা হলেন, আর দুপুর 12টার দিকে এক মধ্যবয়সী লোককে সাথে করে ওনাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ফুপু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাত তো ঘুমাতে পারেন নাই ফুপু, পোজেসড অবস্থায় ছিলেন। সকাল থেকে উনি ঘুমাচ্ছেন। কবিরাজ যেই না ফুপুর রুমে প্রবেশ করলো, ফুপু কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কি হলো, হঠাৎ করে ফুপু ঘুম থেকে সোজা উঠে বসলো। মনে হলো উনি ঘুমের ভান করে পড়েছিলেন, উনি সব বুঝতে পারছিলেন। সোজা উঠেই বিকট শব্দে হাসাহাসি শুরু করলেন। আর কবিরাজকে এক পলক দেখেই কবিরাজের নাম ধরে বলতে লাগলো, কিরে আবু সালেহ, তুই এখানে কেন? কবিরাজ আবার বলে উঠে, তুই আমার নাম জানিস? আমার নাম ধরে বললি? তুই চিন্তা করছিস কি তুই আমার নাম ধরে ডাকলি দেখে আমি ভয় পেয়ে গেছি? এটা যদি ভেবে থাকিস তাহলে তোর ধারণা সম্পূর্ণ ভুল। এই কথা বলার পর কবিরাজ ফুপুর পাশে এসে দাঁড়িয়ে তার সাথে থাকা ব্যাগ থেকে কিছু একটা বের করেন। এটা মনে হলো যে গাছের শুকনো পাতা। এরপর একটা বোতল থেকে একটু পানি বের করলেন। সেগুলো একত্রে মিশিয়ে কি যেন পরে ফুপুর হাতের তালু এবং মাথায় দিয়ে দিলেন। ফুপু কিন্তু তখনও বিকট শব্দে হাসাহাসি করছেই। কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন কথা বলছে। কবিরাজ একটা পর্যায়ে এসে ফুপুর সাথে থাকা জিন, অর্থাৎ ফুপুর ভেতরে যে জিনটা ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই জিনটা ওই কবিরাজের সাথে কথা বলতে চায় না। কি উদ্দেশ্যে এসেছে, কি আশয় বিষয় কিছুই বলতে চায় না। জিন কোনোভাবেই আসল কথা বলে না, খালি কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, গালিগালাজ করে। তবে একটা কথা বারবার কবিরাজকে উদ্দেশ্য করে ওই জিনটা বলছিল যে, তুই যদি আমার পথের কাঁটা হতে চাস তাহলে তুই তোর জীবন হারাবি। এই কথাই বারবার বলছিল। কবিরাজ উনি ওসবের পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে রুকিয়া করেই যাচ্ছিলেন। একটা পর্যায়ে এসে অবশ্য ফুপুর শরীর থেকে ওই জিনটাকে বের করতে সক্ষম হন। কবিরাজ যাওয়ার সময় বলে যান যে ফুপুকে আরো ভালো এবং অভিজ্ঞ কোনো আলেম বা রাকিকে দেখাতে হবে। আপাতত উনি যে কাজটা করেছেন এটা এ পর্যন্ত ঠিক আছে, তবে এটা সমাধান নয়। উনি ওই বাড়িটা বন্ধ করে দেন। এরপর উনি চলে যান। পরিবারের ভিতরে কিন্তু আতঙ্ক থেকেই গেল। এরপর 2টা দিন তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই রাতের পর থেকে, যেই রাতে ফুপুকে ওই ভয়ঙ্কর অবস্থায় দেখেছিলেন, এরপর থেকে কিন্তু এই সাইদ ভাই ফুপুর সাথে ঘুমানোর আর সাহস করেন নাই। আর এরপর থেকে কোনো রাতেই খুব একটা ভালো ঘুম ওনাদের কারোরই হচ্ছিল না। 6 দিনের মাথায় আবার শুরু হলো আর একটা সমস্যা। ওই দিন বিকেলবেলা দেখা গেল ফুপু ফ্রিজে রাখা কাঁচা মাছ মাংস খাওয়া শুরু করেছে। মাছগুলো ফ্রোজেন অবস্থায় রয়েছে, বরফের মতো শক্ত হয়ে আছে। ওইটার উপরে কামড় দিয়ে উনি খাবার চেষ্টা করছেন আর বলছেন, কতদিন খাই না রে, কতদিন খাই না এগুলা, এই বলে এগুলো খাওয়ার চেষ্টা করছেন। সাইদ ভাইয়ের আম্মু রান্নাঘর থেকে এসে দেখে ফুপুর এই অবস্থা, উনি এই কাণ্ড করছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকারে অন্য সদস্যরা চলে আসছেন, তারাও এসে দেখেন এই কাণ্ড। এই অবস্থায় ফুপু কি করেন, উনি
ওই মাছ মাংস যেটা উনি হাতে রেখেছিলেন আর কি, ওইগুলো নিয়ে উনি উনি মূলত যেই ঘরটাতে থাকতেন আর কি, ওনাকে যেই ঘরটাতে থাকার জন্য দেওয়া হয়েছিল ওই সময়, ওই ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেন। অন্য সদস্যরা দরজার উপরে নক করছেন, এই খোলো খোলো, কিন্তু ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজে বলতে থাকে, খবরদার আমাকে বিরক্ত করবি না তোরা, আমি এখন এগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, আর যদি আমাকে বেশি বিরক্ত করিস তোদেরকেও কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবো। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কেউ আর ভয়ে ফুপুকে ডাকার জন্য সাহস করছে না। সন্ধ্যার কিছুক্ষণ পর সাইদ ভাইয়ের আব্বু আসে। তো এরপর ওনার আব্বুকে পরিবারের অন্য সদস্যরা যখন সবকিছু খুলে বলেন, তখন ওনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে এবার এমন কিছু করতে হবে যাতে করে এটা স্থায়ী সমাধান হয়। প্রতিনিয়তই তো ফুপুর অবস্থা আরো খারাপ হচ্ছে। কাঁচা মাছ মাংস তো আগে কখনো খায় নাই, এখন তো এগুলো খাওয়া শুরু করেছে। তার মানে হচ্ছে অবস্থা দিনকে দিন আরো ভয়াবহ হচ্ছে। এতদিন তো অনেক কবিরাজি দেখাইলাম, কাজ তো হয় না, স্থায়ী কোনো সমাধান তো হচ্ছে না। কি করা যায়, কি করা যায়? স্থায়ী সমাধানের দিকে ওনারা যাওয়ার চেষ্টা করছেন। এই জন্য টুকটাক ঝাড়ফুঁক ওইভাবে ওনারা করাচ্ছিলেন না, কেননা ওতে কোনো সমাধান হয় না। যতবার করানো হচ্ছে এরপরের অবস্থা আরো খারাপ হয়, কয়েকদিন ভালো থাকে আরো খারাপ হয়। এইভাবেই একটা মাস পার হয়ে যায়, সমস্যার কোনো কুল কিনারা হচ্ছে না। এই এক মাসে পরিবারের লোকদের রাতের ঘুম যে কি জিনিস, এটা ওনারা খুব ভালোই টের পেয়েছেন, কারণ কেউই ঠিক মতো রাতে ঘুমাতে পারতেন না। এভাবে তো চললো বেশ কিছুদিন। এরপর ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ইট ভাটা আছে, এই ইট ভাটার ওই দিকটাতে একটা কবিরাজ বাস করত। তো ওই কবিরাজের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলা হয়, এরপর উনি পরের দিন আসার জন্য রাজি হন। উনি বলে দেন ওনার কিছু জিনিস লাগবে, আগরবাতি, 6টা মোমবাতি, একটা লাল গামছা, কুরবানি হয়েছে এমন একটি পশুর হাড়, কচি বেলপাতা, আরো কিছু জিনিস। সবকিছু জোগাড় করলেও একটা জিনিস জোগাড় করতে খুব কষ্ট হয়েছিল, সেটা হলো কুরবানির পশুর হাড়। কারণ হচ্ছে এই ঘটনা যখন ঘটা শুরু হয়েছে তার থেকে 7-8 মাস আগে কুরবানি চলে গেছে। এই সময় তো কুরবানির পশুর হাড় জোগাড় করা সহজ বিষয় নয়। যাই হোক, আল্লাহর রসের সঙ্গে সেটিও কোনোভাবে জোগাড় করা হয়। কবিরাজ বেলা 11টার দিকে ওনাদের বাড়িতে আসেন। কবিরাজ বাড়ির সামনে এসে সরাসরি বাড়িতে না ঢুকে প্রথমে এই সাইদ ভাইয়ের দাদাকে বললেন যে ওনাদের বাসা থেকে যেন একটি মাটির তৈরি এমন একটি বস্তু তাকে দেয়া হয় যেটা হাড়ি জাতীয় কিছু হবে। ওই সময়ে একটা দইয়ের হাড়ি ছিল বাড়িতে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো ওই জিনিসটা এনে দেয়া হলো। ওটার মধ্যে পানি দেওয়া হয়েছিল। তো পানি সমেত ওই হাড়িটা কবিরাজের হাতে দেয়া হয়। ওই সময় কবিরাজ বেশ কিছু দোয়া দুরুদ পরে ওই পানির মধ্যে ফু দেন। ফু দেওয়ার পর বাড়ির মেইন যে দরজা এটাই ছিটিয়ে দেন। এরপর উনি ঘরে প্রবেশ করেন। এরপর কবিরাজ দাদাকে বলে ওঠেন যে এই বাড়িতে নাপাক এবং খুবই দুষ্টু জিনের অবস্থান রয়েছে। এরপর কবিরাজ একটা বৃত্ত আঁকেন, আর ওই বৃত্তের মধ্যে কবিরাজের যে সমস্ত চাহিদাগুলো ছিল, যে উপকরণগুলোর কথা উনি বলেছিলেন, সেগুলো ওখানে রাখা হয়। কবিরাজ এগুলো দিয়ে একটা আসন তৈরি করেন। তো কবিরাজ কিন্তু উনি বাইরে আছেন, ফুপুর সাথে দেখা হয় নাই, কিন্তু ফুপু ঘরের মধ্যে চিৎকার করে গালিগালা শুরু করেছে, আর ঘরের ভিতর সব জিনিস ভাঙচুর করা শুরু করেছে। সবকিছু রেডি হয়ে যাওয়ার পর কবিরাজ এক পর্যায়ে বলেন যে যান, তাকে নিয়ে আসেন। কবিরাজের কথা মতো ফুপুকে আনার জন্য যেই না সাইদ ভাইয়ের আব্বা রুমে প্রবেশ করেছেন, শুধু সাইদ ভাইয়ের আব্বা না, সাইদ ভাইয়ের দাদা, চাচা, ওনারা প্রবেশ করেছেন, তখন ভয়ে তাদের রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। তারা দেখেন যে ফুপুর চেহারা পুড়ে যাওয়া, স্কিন এরকম মনে হচ্ছে আর কি, মানুষের চেহারা পুড়ে গেলে কিরকম হয় ওই রকম হয়ে গেছে। তারা সবাই এটাই দেখছে, চোখে রক্ত জমাট হয়ে আছে। একটা মানুষের চেহারা এরকম হয়ে যায় কিভাবে? বিভিন্ন ভয়ের গল্পে শুনেছেন যে ঝলসানো মুখ, কিন্তু তার চেহারা এরকম হলো কিভাবে? কবিরাজ তখন বলেন যে আপনারা কি দেখছেন, ভয় পায়েন না, ওর চেহারা ঠিকই আছে, আপনারা এখন এই অবস্থায় দেখছেন, ওকে নিয়ে আসেন। তাকে জোর করে টেনে হিচড়ে ধরে নিয়ে আসা হয়। 3-4 জন শক্ত সমর্থ পুরুষ মানুষ, তারাও ফুপুর সাথে পেরে উঠতে পারছিলেন না। কোনোভাবেই যখন ওই বৃত্তের মধ্যে আনা যাচ্ছিল না, এরপর কবিরাজ উঠে তার বোতল থেকে কয়েক ফোঁটা পানি ফুপুর দিকে যেই না ছিটিয়ে দিয়েছেন, এরপর মনে হলো ফুপু কিছুটা শান্ত হয়ে গেছে। তারপর তাকে টানতে টানতে এনে ওই আসনের মধ্যে বসানো হয়। ফুপু আসনে বসা মাত্রই কবিরাজ করেন
একটা কাজ, সেটা হচ্ছে ফুপুর মাথার চুলের 3 দিক থেকে 3টা গিট দিয়ে দেন। এরপর কবিরাজ হাসতে হাসতে বলেন, তোর ক্ষমতা শেষ রে, তোর ক্ষমতা শেষ। আমি না চাইলে এখন কোনোভাবেই তুই এই শরীর থেকে আর বের হইতে পারবি না। আমি যতক্ষণ না পর্যন্ত এই চুলের গিট না খুলবো তুই এই শরীরেই থাকবি। এরপর ওই কবিরাজ জিনের সাথে কথা বলা শুরু করে। এতদিন তো ওই জিন কিছুই বলতো না, এবার জিন বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জিনকে যখন জিজ্ঞেস করা হয় কি কারণে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছে, এরপর জিন বলছে, আমার ইচ্ছা, আমার ভালো লাগছে তাই। আমি রোজ তার বাড়ির পাশ দিয়ে কবরস্থানের সামনে আসা যাওয়া করি। ও আসতেছিল, দেখছি, ভালো লাগছে, পরে ধরছি। এটা আমার ইচ্ছা, আমার মন চাইছে তাই। তো ফুপুর যেই বাড়িটা, ওই বাড়ির ওখানে একটা কবরস্থান রয়েছে। ফুপুর যেই মেইন বাড়ি, এটি সোনারগাঁও উপজেলার পানাম যে নগর রয়েছে, পানাম নগর এর কাছাকাছি একটা জায়গায়। তো তাদের বাড়িটা একটা ছোট বিলের সাইডে, একটি রাস্তা রয়েছে, মাদ্রাসা রয়েছে, ঈদগাহ রয়েছে, ওই এলাকার কবরস্থান রয়েছে। আর কবরস্থানের পাশে বিশাল একটা বড় তুলা গাছ রয়েছে। তো ওই জিনটা বলে একদিন নাকি ফুপু মাগরিবের নামাজ পড়ার জন্য বাইরে ওযু করতে গিয়েছিলেন। ওই সময় ওই জিনটা তার উপর আসর করতে সক্ষম হয়েছে। এর আগে আসর করার চেষ্টা করতে পারে না, কিন্তু ওই সময় পেরেছে। আর ওই তুলা গাছে সে নাকি বসবাস করে। আর সে জানায় যে এই শরীর থেকে সে যাবে না। প্রথমে কবিরাজ যেটা করেন সেটা হলো ভালো করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই যেহেতু যাবে না, সাফ সাফ বলে দেয়। তখন কবিরাজ বলে দেন, ঠিক আছে, তুই যাবি না তো যা, তোকেও আমি ছাড়বো না। তোকে তো আমি ভালো করে বললাম, তুই কি ভাবছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব? দেখ আমি তোর কি করি। এই বলে ফুপুর ঠিক 2 হাত দূরে একটা বালিশ রাখেন। বালিশ আনতে বলেছিলেন, বালিশটা রাখা হয়। কবিরাজ কিছু দোয়া দরুদ পরে ওই বালিশের উপর ফু দেন। এরপর কবিরাজের সাথে আনা একটি বেত দিয়ে ওই বালিশের উপর আঘাত করতে থাকেন। কবিরাজ যেই না বালিশের উপর বেত দিয়ে আঘাত করতে থাকেন, তখন ফুপু বিকট শব্দে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কবিরাজ বলতে থাকেন, ভালো করে তো বলছিলাম রে, তুই আমার সাথে বেয়াদবি করছিস, এবার এটার শাস্তি তুই ভোগ কর। আগে তোকে ইচ্ছা মতো পিটায় নেই, তারপর তোকে বোতলবন্দি করব। এই বলে কবিরাজ ক্রমাগত বেত দিয়ে বালিশের উপর আঘাত করছেন। আর ফুপু তো বিকট চিৎকার শুরু করেছেন, এত জোরে চিৎকার করছেন যে এইটা স্বাভাবিক কোনো চিৎকার না। আশেপাশের মানুষ চিৎকারে 2 কানের উপর হাত চেপে ধরে রেখেছেন, এমন একটা অবস্থা। এভাবে একটা পর্যায়ে কবিরাজ কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। যখন ক্লান্ত হয়ে পড়েছেন, এর মধ্যে সাইদ ভাই করেন আর একটা কাজ। সেটা হচ্ছে, যখন দেখেন যে হুজুর বেতটা পাশে রেখে দিয়েছে, সাইদ ভাই ছোট মানুষের এগিয়ে গিয়ে বলেন যে, হুজুর আমি আপনার কাজে একটু সাহায্য করতে চাই, এই জিনটাকে আমি একটু পিটাতে চাই। এর কারণে বহুদিন যাবত আমরা রাত্রে ভালো করে ঘুমাইতে পারি না। এর কারণে ফুপু কষ্ট পাচ্ছে, ফুপু আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। এই জিনটারে আমি একটু পিটাই, আপনার কাজে একটু সাহায্য করে, আপনি ক্লান্ত হয়ে গেছেন। হুজুর মৃদু হেসে দিয়ে ওই বেতটা সাইদ ভাইয়ের হাতে দেন। সাইদ ভাইও উনি ওনার রাগটা মিটাচ্ছেন সমানে, ওই বেতটা দিয়ে ওই বালিশের উপরে সমানে পেটানো শুরু করেছেন। আর ওই যে পেটানো, এর কারণে ফুপু আবারও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। সাইদ ভাই তো ছোট মানুষ, 15-20টা বালিশের উপরে আঘাত করার পর উনিও ক্লান্ত হয়ে পড়েছেন। তখন এই সাইদ ভাইয়ের আম্মু যে কাজটি করেন সেটা হচ্ছে যে ওই বালিশটা ওখান থেকে নিয়ে পাশের রুমে রেখে দেন। হুজুর সেটা বলেছিলেন রেখে দেওয়ার জন্য। তো এরপর তো সাইদ ভাইকে ওখান থেকে নিয়ে গেছেন, কারণ সাইদ ভাইয়ের ভিতরে প্রচন্ড রাগ ছিল যে ফুপুকে কষ্ট দিচ্ছে, সারা রাত তাকেও ঘুমাইতে দেয় না, ওনারাও ঘুমাইতে পারেন না। এই জিনের উপর প্রচন্ড রাগ তার। তো সাইদ ভাইকেও পাশ থেকে নিয়ে গেছে ওনার আম্মু। এরপরে আর ওনাকে ঢুকতে দেয় নাই। এরপরে কি হয়েছে, এটা সাইদ ভাইয়ের আব্বু আম্মুর কাছ থেকে সাইদ ভাই পরবর্তীতে শুনেছিলেন যে এর পরেও কিন্তু ওই কবিরাজ যখন জিনের সাথে কথা বলে, কবিরাজ বলে যাবে না, সম্ভব না, সে যাবেই না। উল্টো কবিরাজকে হুমকি দিচ্ছে যে এখান থেকে যদি একবার সে ছুটতে পারে তাহলে সেটাই নাকি কবিরাজের জীবনের শেষ সময় হবে। এরপর নাকি কবিরাজ কিছুটা সময় হো হো করে হাসে, এরপর বলে, তুই যে শয়তান বদ জিন, তোর কি মনে হয় আমি কি তোকে সেই সুযোগ দেব? সেই সুযোগ তো তুই কখনোই পাবি না রে। এরপর কবিরাজ বলে, তোকে আমি অনেক সুযোগ দিছি, তুই তো আমার কথা শুনলি না, এবার আর তোকে কোনো সুযোগ দেয়া হবে না।
এরপর কবিরাজ কি করেন, তার ব্যাগ থেকে একটি কাচের বোতল বের করেন। অনেকক্ষণ নাকি ওই বোতলের উপরে উনি বিভিন্ন ধরনের দোয়া দরুদ পরে ফু দিচ্ছিলেন। এরপর ফুপুর মাথায় যে 3টা গিট দিয়ে রেখেছিলেন, চুলের বেনি প্রথমে কয়েকটা করা হয়েছিল আর কি, 3-4টা বা 3টা বেনি করা হয়েছিল, যেটা এই সাইদ ভাইয়ের আম্মুকে বলেছিলেন করতে। উনি দ্রুত চুলের বেনি করে ফেলেছিলেন, ওই বেনির মাথায় আবার 3টা গিট দিয়েছিল, উনি এই 2টা বেনির গিট খুলে দিয়েছেন। এরপর একটি লাল গামছা দিয়ে ফুপুর নাক মুখ বাদে শরীরের অন্য অংশটা ঢেকে দেওয়ার চেষ্টা করে, মানে যতটুকু ঢাকা যায়। এরপর একটি বোতল থেকে কিছু পানি নিয়ে কাচের বোতলটা ওই পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখেন, যতটুকু ভেজানো যায় আর কি। তারপর সেখান থেকে আরেকটু পানি ফুপুর চোখে এবং নাকে ছিটিয়ে দেওয়া হয়। এরপর ফুপুর শরীরে মনে হলো খিঁচুনি শুরু হয়ে গেছে। তখন কবিরাজ এই কাচের বোতলটা, উনি এই কাচের বোতলের মুখটা খুলে রেখেছেন। যখনই নাকি এই কাচের বোতলটা ফুপুর নাকের কাছে ধরেছেন, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দেখা গেল ফুপুর নাকের ভেতর দিয়ে কালো একটা ধোঁয়া বের হলো এবং এই ধোঁয়াটা সোজা কুণ্ডলি পাকিয়ে ওই বোতলের মধ্যে প্রবেশ করলো। সাথে সাথে ফুপু অজ্ঞান হয়ে পড়ে। আর কবিরাজ উচ্চ স্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। এরপর কবিরাজ বলে, আর কোনো চিন্তার কারণ নাই, এটাকে ধরে ফেলছি, এরপর যা করার দরকার আমি করব, তার আর কোনো কবিরাজি চিকিৎসার দরকার নাই, ডাক্তারের কাছে নিয়ে যান, ওষুধ টষুধ খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। এরপর কবিরাজ উনি কিছু পানি পড়া দিয়েছিলেন, তেল পড়া দিয়েছিলেন, ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। আর কবিরাজ বলেছিলেন যে 1 সপ্তাহ কোনো আমিষ জাতীয় খাবার, মাছ মাংস এগুলো যেন তাকে না খেতে দেওয়া হয়। এরপর কবিরাজ চলে যান। সত্যি আল্লাহর রহমতে ফুপু একদম স্বাভাবিক হয়ে যান। কিন্তু এরপর থেকে আর একটা ঘটনা ঘটতে থাকে এই সাইদ ভাইয়ের সাথে। এই ঘটনা 3 দিন পর থেকে এই সাইদ ভাই একটা স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নটা হচ্ছে, ঘুমের মধ্যে উনি কালো কিছু অবয়ব দেখতেন। তাদের মুখ উনি দেখতে পারতেন না, তাদের দেহের গঠন ছিল 10 থেকে 11 ফুট উচ্চতার আনুমানিক। সেই অবয়বগুলো নাকি স্বপ্নে এসে তাকে হুমকি দিত। স্বপ্নের মধ্যে উনি দেখতেন যে উনি একটা রাস্তা দিয়ে বাসায় ফিরছেন, ওনার পিছন দিয়ে কারা যেন দৌড়ে আসছে। তাকিয়ে দেখেন যে ভয়ঙ্কর আকৃতির এই অবয়বগুলো, চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এর ভেতরে আর একটা অবয়ব দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই সাইদ ভাইয়ের ফুপু। তার মুখ দিয়ে লালা ঝরছে, চোখগুলো রক্ত জবার মতো লাল টকটকে, আর তার হাতে বড় একটা মাছ কাটার বটি। আমরা বাজারে মাছ কাটার যে বড় বড় বটি দেখতে পাই না, কিছু লোকজন মাছ কাটে, ওই রকম একটা বটি, সেটা দিয়ে এই সাইদ ভাইয়ের দিকে তেড়ে আসছে। উনি তারপরে দৌড়াচ্ছেন, মনে হচ্ছে উনি আগাতে পারছে না, এখনই এসে ধরে ফেলবে। আর পেছন থেকে রাগে ভয়ঙ্কর ফুসফুস শব্দ শোনা যাচ্ছে। উনি ওনার মতো করে দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি দৌড়াতে পারছেন না, আগাতে পারছেন না। ঘুম থেকে উনি ধর্মার করে উঠে বসেন, দেখলেন যে সারা শরীর ঘেমে একদম ভিজে একাকার হয়ে গেছে, হার্টবিট অনেকটা বেড়ে গেছে। উনি তো আম্মু আম্মু বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার আম্মু ঘুম থেকে জেগে ওঠেন, বলেন কি হয়েছে, স্বপ্নের কথাটা বলেন। সব শোনার পর ওনার আম্মু কিন্তু একবারের জন্য ওনাকে বলেন নাই যে বাবারে তুই দুঃস্বপ্ন দেখছিস, বরং ওনার আম্মু চিন্তিত হয়ে পড়েন। ওই যে কবিরাজ, ইটভাটার কাছে যে কবিরাজ, যেটা যিনি এই সমস্যার সমাধান করেছেন, তার কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তী দিন সকালবেলা। কবিরাজ সব শোনার পরে বলেন যে বাবা ভয় পেও না, তুমি স্বপ্নে যাদের দেখতে পাও তারা হচ্ছে ওই দুষ্টু জিনের সঙ্গী। তুমি যেহেতু বালিশে আঘাত করেছিলে, এই কারণে ওরা কিছুটা তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এরপর 17 দিনের কিছু আমল দিয়ে দেন, এই আমলগুলো করতে হবে। তো 17 দিন এই আমলগুলো করেছেন। 17 দিনের মধ্যে উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই। এরপর আর কোনো সমস্যা হয়ও নাই। ওই জিনটাকে নিয়ে যাওয়ার পর, বোতলবন্দি করার পর কি করেছে ওই কবিরাজ সে বিষয়ে জানা যায়। তবে ফুপু আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর সাইদ ভাইও ভালো আছেন। উনি বড় হয়েছেন, এখন উনি প্রবাস জীবনে রয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আলিপমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা পাবনা জেলার একটা ঘটনা। তো এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন পাবনা থেকে একজন, তার নাম হচ্ছে তুষার।
তুষারের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। রাসেল ভাই, তুষারের বাসা হচ্ছে পাবনার চাটমোহর এলাকায়, পাবনা জেলার চাটমোহর এলাকায়। তো এই ঘটনাটা আজ থেকে 2011 সালের ঘটনা, প্রায় 15 বছর আগের ঘটনা একটি। তো রাসেল ভাই চাটমোহরের ওইদিকে দেখা যায় যে যে নদী আছে, বড়াল নদী আছে, বিশেষ করে চাটমোহরে বড়াল নদী যে আছে, ওইখানে এই চাটমোহরের বড়াল নদীর কিনারায় বিশাল বিশাল বট গাছ দেখা যায়। তো গ্রামের মানুষ আসলে বলে যে এই বট গাছগুলোর বয়স নাকি আনুমানিক 100 থেকে 150 বছর পর্যন্ত, তারও বেশি। তো তুষার ভাইয়ের বাড়ি একদম সেই চাটমোহর বড়াল নদীর কাছেই। তো ঘটনাটা ঘটেছিল আপনার হচ্ছে গরমের দিনে। তো তুষার এবং তার বড় ভাই, তার নাম হচ্ছে সোহেল। তো বাসায় অনেক গরম থাকার কারণে, আর সেই সময় আসলে তাদের বাসায় ইলেকট্রিসিটিও ছিল না, 2011 সালের কথা। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে তারা গরমে অতিষ্ঠ হয়ে তারা চিন্তা করলো যে সেই বট গাছে যেয়ে, ওখানে তো নদীর পাশে, ওখানে বাতাসও খাওয়া যাবে, গল্পগুজব করা যাবে, ভালো লাগবে। তো গরমের কারণেই তারা সেই বট গাছের নিচে যেতে আগ্রহ প্রকাশ করে দুজনেই। তো তারা সেখানে যায়। তো ওখানে যখন তারা গিয়ে বসলো, তো তারা অনুভব করলো যে চারপাশটা কিরকম যেন নিস্তব্ধ, হালকা বাতাস আসছে, কিন্তু চারিদিকটা কেমন যেন অন্যান্য দিনের থেকে আজকে খুবই শুনশান। রাসেল ভাই, এখানে বলে রাখি যে যে বটগাছটা যে আছে, এটা একটা বিশাল বড় বটগাছ, প্রায় 150 বছরের পুরনো একটা বটগাছ। আর বটগাছের যে ঝুড়িগুলো আছে সেগুলো এতটাই আপনার হচ্ছে ঝুড়িগুলো এতটাই লম্বা যে যেটা আর কি পানির কাছ পর্যন্ত, নদীর হলো দেখা যায় যে অনেকগুলো ঝুড়ি পানির সুই সুই অবস্থায় এরকম দেখা যাচ্ছিল। তো নদীতেও পানি বেশি ছিল না, মিডিয়াম পানি ছিল। তো ওই বটগাছটা একদম নদীর কিনারায়। আর ওই এলাকার মানুষ আসলে এখানে আসে আরাম করার কারণে, দেখা যায় দিনের বেলা মানুষ আসলে এখানে বিশ্রাম নেয়, যার কারণে এই বটগাছটার নিচে আর কি পাকা করে দিয়েছে। এটা কে পাকা করে দিয়েছে তিনি এই বিষয়টা বলেন নাই। তো যাই হোক, তো হঠাৎ তুষার ভাই খেয়াল করলো যে ওই বটগাছে ঝুলে থাকা ঝুড়ির সাথে কিছু একটা ঝুলে আছে। তো সে প্রথমে ভাবলো হয়তো কোনো পুরোনো কাপড়। তো রাতের বেলা যেহেতু, তো তিনি হলো একটা টর্চ লাইট নিয়ে গেছিলেন, এবং তিনি যখন সেই টর্চ লাইট টর্চ লাইট মেরে সেই জিনিসটাকে দেখতে যান, তখনই যেন তার কলিজা কেঁপে উঠলো। দেখলো যে ওটা কোনো কাপড় নয়, বরং একটা পুরনো চামড়ার থলে। আর সেই থলেটা নিজে নিজেই উপর নিচে করতেছে, নড়াচড়া করতেছে, যেন এরকমটা মনে হচ্ছে যে সেটার ভিতরে জ্যান্ত কোনো প্রাণীর নিঃশ্বাস নিচ্ছে। তো তুষার ভাইয়ের সাথে যে বড় ভাই ছিলেন, ওনার নাম হচ্ছে সোহেল। তো উনি বেশ সাহসী ছিলেন। তো তিনি বললেন যে হয়তো কোনো বাদুড় বা বড় কোনো পাখি সেটার ভিতরে আটকে গেছে, যার কারণে এটা এভাবে নড়তেছে, তো ভয় পাস না। তো তারা একটু পর দেখলো যে ওটা তো খুবই মানে বেশি বেশি নড়তেছে। আর বাদুড় বা হলে তো এটা সবসময় নড়ার কথা না, এটা কিছুক্ষণ নড়াচড়া করলে পরে তো থেমে যাওয়ার কথা, কিন্তু এটা অনবরত নড়ে যাচ্ছে। তো তারা আরেকটা জিনিস অবলোকন করলো, বিশেষ করে তুষার ভাই আরেকটা জিনিস অবলোকন করলো যে সেই চামড়ার মতো যে থলেটা, যেটা ওই ঝুড়ির মধ্যে ঝুলে আছে, সেটা ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যাচ্ছে। তো সোহেল ভাই আর তুষার ভাই যখন উঠে দাঁড়ালো এটা দেখে, তখন তারা দেখলো সেই বট গাছের উপর থেকে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। কণ্ঠস্বরটা যেন ঠিক একটা অস্বাভাবিক, মানে অনেকগুলো শব্দ মিশ্রিত একটা কণ্ঠ তৈরি হলে যেরকম হয় সেই রকম। এটা দেখে তো তারা খুবই ভয় পেল, এবং তারা চিন্তা করলো যে এখানে যা কিছু হচ্ছে সবকিছু অস্বাভাবিক, যা আগে তো এরকম হয়নি। তো
রাসেল ভাই এখানে বলে রাখি, নর্মালি কিন্তু মানুষ এখানে এই বটগাছের এখানে ৮টা ৯টার বেশি থাকে না। গ্রামের ৮টা ৯টা বলতে তো অনেক রাত। তো মানুষ দেখা যায় যে সর্বোচ্চ ৯টা হলেও অনেক কয়জন মানুষ একসাথে জড়ো হলে মানুষ ৯টা পর্যন্ত আড্ডা দেয়। কিন্তু তারা আজকে দুজনেই ছিল, অন্যান্য মানুষ বা কোনো কেউ ছিল না সাথে। এবং তারা অনুভব করে যে তার রাত প্রায় 10টা বেজে গেছে। আর এই সময় এই ধরনের এই উপর থেকে বটগাছের উপর থেকে ফিসফিনি শব্দ তারা দেখতেও মানে উপরে তাকাতেও বা লাইট জ্বালিয়ে দেখতেও খুবই ভয় পাচ্ছে। এবং সেই সাথে সেই ঝুলে থাকা ঝুড়ির একটা থলের মতো অবয়ব সেটা পানির দিকে নামতেছে, আবার উপরে উঠতেছে। তো এই দুইটা বিষয় নিয়ে তারা খুবই ভয় পায়। এবং যখনই তারা আলোচনা করে যে, বিশেষ করে বড় ভাই সোহেল ভাই যখন বললো যে তুষার চল বাসায় চলে যাই, থাকা যাবে না, তো তখনই তারা অনুভব করলো সেই গাছের বটগাছটার সমস্ত ঝুড়ি, যে ঝুড়িগুলো আছে সেগুলো যেন সাপের মতো করে কিলবিল করে নড়াচড়া করতেছে। এটা দেখে তারা দুজনে এত পরিমাণ ভয় পায়, সোহেল ভাই বলে যে তুষার দৌড় দে। তো তারা দুজন দৌড়াতে থাকে। রাসেল ভাই বলে রাখি, এখানে আসলে ওই তুষার ভাইয়ের বাসার থেকে বটগাছটার দূরত্ব প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার। তো তারা দুজন হলো, তাদের যত শক্তি আছে তারা সেখান থেকে দৌড় দেয়, কারণ তারা প্রচন্ড ভয় পেয়েছিল। তো তারা অনেকক্ষণ দৌড়ালো, যেখানে 1/2 কিলোমিটার রাস্তা তাদের কাছে 5 মিনিট সময় লাগার কথা না, সেখানে তারা প্রায় 20 মিনিট ধরে দৌড়ালো। কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে তারা এখনো সেই নদীর পাড়েতেই আছে। তাদের থেকে পিছনে 200 ফিট দূরে সেই বটগাছটা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এবং সেই ঝুড়িগুলো মনে হচ্ছে কিলবিল করতেছে, এটা স্পষ্ট তারা দেখতে পাচ্ছে। রাসেল ভাই, তুষার ভাই এবং সোহেল ভাই এত পরিমাণ ভয় পায় যে তারা 20 মিনিট ধরে দৌড়াচ্ছে, অথচ 5 মিনিটের রাস্তা তাদের বাসা। তাহলে তারা কোথায় দৌড়াচ্ছিল এতক্ষণ, তারা কোনোভাবেই বুঝতে পারলো না। তো রাসেল ভাই যখনই তারা আবার দৌড়ালো, দুজনেই দৌড়াতে তারা মানে একসময় অনুভব করলো তারা হলো তাদের গ্রামে নেই, গ্রামের বাইরে চলে এসেছে। অথচ ছোটবেলার থেকে সেই রাস্তাগুলো তাদের এত পরিচিত। কিন্তু এটা তো কখনো একজনের ভুল হলে তো দুইজনের তো ভুল হওয়ার কথা না। তারা দেখে যে চতুর্পাশে দেখে ঠাহর করার চেষ্টা করে যে তারা কোথায় এসেছে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারতেছে না। তো যখনই তারা চিন্তা করে যে হয়তো তারা ভুল রাস্তা দিয়ে চলে এসেছে, এবং তারা হলো যে রাস্তা দিয়ে দৌড়ে এসেছিল সেই রাস্তা দিয়ে পুনরায় ফেরত যাওয়ার চিন্তা করে। এবং যখন প্রায় 1 কিলোমিটার তারা রাস্তা আসে, একই যে রাস্তা দৌড়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে যখন তারা আবার হেঁটে হেঁটে 1 কিলোমিটার আসে, তখন তারা দেখতে পায় একটা শ্মশান ঘাট, নদীর ধারে একটা শ্মশান ঘাট, এবং সেই শ্মশান ঘাটের পাশেই একটা বট গাছ। এবং এই বটগাছটা সেই বটগাছটা যেটাতে তারা বিশ্রাম নিয়েছিল, একই জায়গা, কিন্তু এখানে তো শ্মশান ছিল না। তাহলে এই শ্মশান টাইপের আবার কোথা থেকে আসলো শ্মশান ঘাটটা? তারা এটাও দেখে যে শ্মশানের চিতা জ্বলা না থাকলেও সেই শ্মশানটার দেখা যায় হলো কিছু দিয়া, কি বলে এটা, আপনার হিন্দুরা আসলে ওই যে দিয়ে ছোট ছোট গোল গোল দিয়ে বাটিতে প্রদীপ জ্বালায় রাখে। তো দেখা যায় সেই শ্মশানে কয়েকটা প্রদীপ জ্বালানো, আর সেই শ্মশানটার সাথে একটা ছোট্ট একটা ভাঙ্গা একটা মন্দির দেখা যাচ্ছে। কিন্তু তারা ছোটবেলা থেকে তো বড় হয়েছে, এখানে তো কোনো এই ধরনের মন্দির বা কোনো কিছু তো ছিল না, কোনো শ্মশান ছিল না। তারা খুবই আবার অবাক হয় এবং প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এবং যখনই তারা চিন্তা করে যে এখানে তো বটগাছের ঝুড়িগুলো সাপের মতো দেখাচ্ছিল, কিন্তু এখন দেখে যে তারা সেগুলো এখন আর সাপের মতো দেখাচ্ছে না, একদম সবকিছু স্বাভাবিক। কিন্তু এখানে শ্মশান ঘাটটা দেখাচ্ছে। তো এরপর তারা আবার সেই ফিসফিসানির শব্দটা শুনতে পায়, যেটা এর আগে শুনেছিল। মনে হচ্ছিল যে অনেকগুলো মানুষ একসাথে যেন ফিসফিস করে কথা বলতেছে, তারা এরকম শব্দ শুনতে পায়। এবং তারা দুজনে আবার প্রচন্ড পরিমাণ ভয় পায়, এবং এবার তারা বাসার দিকে আবার যেহেতু রাস্তা চিনে ফেলেছে এবং বাসার দিকে দৌড় দেয়। এবং তারা ঠিকই 5 মিনিটের মধ্যে তাদের বাসায় চলে যায়। এবং বাসায় যাওয়ার পর
তারা সেদিন বাসায় কোনো কিছু না বলে তারা ঘুমিয়ে পড়ে এবং সকাল থেকে দেখা যায় তাদের শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর। তো এরপরে আসলে সোহেল ভাইয়ের বাবা বুঝতে পারেন না যে কেন তাদের দুজনের শরীরে জ্বর আসার কারণ কি। তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন তারা প্রথমে বলতে চাইছিল না। সোহেল ভাই এবং তুষার ভাই আসলে এখানে সোহেল ভাই এবং তুষার ভাইয়ের বাবা খুবই রাগী ছিল, কারণ আর এত রাতে ওই বটগাছে যাওয়ার তো একদম নিষেধ ছিল, কিন্তু তারা চুরি করে গিয়েছিল, যার কারণে তারা বলতে চাইছিল না। তো প্রথমত তাদেরকে ডাক্তার দেখানো হয়, কিন্তু রাসেল ভাই ডাক্তার দেখানোর পরে আসলে কোনো কিছু তাদের শারীরিকভাবে কোনো উপকৃত হচ্ছিল না। তো পরে সোহেল ভাই এবং তুষার ভাই বলতে বাধ্য হয় সেদিনের ঘটনা। তো পরবর্তীতে সোহেল ভাইয়ের বাবা এবং তুষার ভাইয়ের বাবা কিছু না বললেও পরে তাদেরকে একটা হুজুর দেখানো হয় এবং হুজুরের মাধ্যমে রুকাইয়া করে তারা ঠিকঠাক হয়। তো রাসেল ভাই, এটাই ছিল তুষার ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে হাজির হয়েছি রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। রেজা ভাই চট্টগ্রাম স্থানীয়। কয়েক এপিসোড আগেও তিনি আমাকে ঘটনা পাঠিয়েছিলেন এবং আজও তার সংগ্রহে থাকা আরও একটি ঘটনা তিনি আমাকে দিয়েছেন। তিনি যেটা বলেন যে একটা সময় বেশ কয়েক বছর তিনি মাদ্রাসার লাইনে পড়েছিলেন এবং সেখানে হুজুরদের কাছ থেকে তিনি অসংখ্য ঘটনা শুনেছেন। আর পাশাপাশি ভার্সিটি লাইফে হোস্টেলে থাকবার বিধায় বন্ধু বান্ধব থেকেও তিনি কিন্তু কম ঘটনা শুনেননি। মূলত এই হচ্ছে রেজা ভাইয়ের ঘটনা পাওয়া উৎস। শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি আজকের ঘটনায়। রাতের হিসাব করলে রাত তখন 10টা তো হবেই। বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। 1 ঘন্টা ধরে ক্রসিংয়ে পড়ে আছে ট্রেন। কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেন হক সাহেব। ভাবছেন আর তো বেশি না, 2 কিলো হাঁটলেই কালকা মসজিদ, তারপর না হয় তার সঙ্গীতের সাথে তার দেখা হয়ে যাবে। ঘটনার সময়কাল 1985 সালের আগে বা পরে, সঠিক দিন তারিখটা মনে নাই। তখন ছিল বর্ষাকাল। হুটহাট করে কখন যে বৃষ্টি নামতো আল্লাহ ছাড়া কেউ তা বুঝবার উপায় নাই। শুরুতে হক সাহেবের পরিচয়টা দিয়ে নেওয়া যাক। হক সাহেব ছিলেন ফেনী জেলার কোন এক মসজিদের ইমাম। 23 বছর ইমামতির অভিজ্ঞতা থাকলেও ফেনীর এই মসজিদে তিনি ইমামতি করেছেন 5-6 বছর যাবৎ। নামাজ পড়ানোর পাশাপাশি টুকটাক কয়েকটা বাচ্চাকে বিকেলের দিকে মসজিদে কোরআন পড়াতেন তিনি। এছাড়া আশেপাশের এলাকায় মিলাদ মাহফিল হলে তিনি ছিলেন সবার পছন্দের হুজুর, কারণ তিনি বেশ ভালো বয়ান দিতে পারতেন, ভালো বয়ান করতে পারতেন মিলাদ মাহফিলে গেলে। তবে একটা বিষয় একটু ব্যতিক্রম ছিল। এই হক সাহেব